আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ইনশাল্লাহ তোমাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। যাই হোক, তোমাদের ইতিপূর্বে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায়ের দুটি পর্ব ক্লাস করিয়েছি। আজকে সেই ধারাবাহিকতায় তোমাদের পঞ্চম অধ্যায়ের দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকের এই দুটি পয়েন্ট তোমাদের বুঝতে গেলে ইতিপূর্বে যে দ্বিতীয় পর্ব একটা ক্লাস করিয়েছি সেটা একটু তোমাদের অবশ্যই দেখতে হবে, তাহলে তোমাদের আজকের এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো এবার আমরা আলোচনা শুরু করি। প্রথম যে পয়েন্টটা আছে, আয়নিক বন্ধন বা তড়িৎদ্যুতি বন্ধন, এটা কিভাবে গঠিত আমরা একটু দেখে নিই। আয়নিক বন্ধন এবং তড়িৎদ্যুতি বন্ধন গঠন করতে গেলে তোমরা অবশ্যই জানো যে গত ক্লাসে দ্বিতীয় পর্বটা ছিল, সেটা অবশ্যই তোমরা দেখবা। এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের দুটি কথা বলা আছে এবং অষ্টক নিয়ম ও দ্বিতীয় নিয়ম, এই কথাগুলো তোমাদের এখানে কিন্তু বলা আছে। এটা অবশ্যই তোমরা ক্লাসটা দেখবে। তারপর আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। দেখো, এখানে একটা মৌল লিথিয়াম। আমরা জানি লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে একটি। সে একটি ত্যাগ করে লিথিয়াম আয়নে পরিণত হলো, অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। অর্থাৎ যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা বলবো ক্যাটায়ন। অপরপক্ষে দেখো, ক্লোরিন একটি পরমাণু, এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে তোমরা জানো 7টা। সে একটা গ্রহণ করতে পারে, সে গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। অর্থাৎ যে সকল অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেগুলোকে আমরা বলবো অ্যানায়ন। তাহলে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নটা চিনে নিলাম। এখন দেখো, এই আয়নিক বন্ধন বা তড়িৎদ্যুতি বন্ধনটা কিভাবে মূলত গঠিত হয়। আয়নিক বন্ধন ধাতু প্লাস অধাতুর মধ্যে গঠিত হবে। এটা অবশ্যই তোমার মনে রাখতে হবে। আয়নিক বন্ধন বা তড়িৎদ্যুতি বন্ধন ধাতু এবং অধাতুর মধ্যে গঠিত হবে। এখন তোমাদের বর্তমান যে পাঠ্য বই আছে সেখানে আরো উল্লেখ আছে যে আয়নিক বন্ধন গুলো সাধারণত গ্রুপ 1, 2 এগুলো হলো তোমার ধাতু, এবং গ্রুপ নাম্বার 16 এবং 17 এই গ্রুপের মৌলগুলো হচ্ছে অধাতু। তাহলে দেখো, এখানে সাধারণত কথাটা আমি কি বলছি, সাধারণত গ্রুপ 1, 2 এবং গ্রুপ 16 এবং 17 এই 4টি গ্রুপের মধ্যে কিন্তু আয়নিক বন্ধন গঠিত হবে। এরপর তোমাদের কিছু এক্সেপশনাল আছে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে জাস্ট এখানে কিভাবে আয়নিক বন্ধনটা গঠিত সেটা ভালো করে খেয়াল করো। দেখো, একটা সোডিয়াম মৌল, অর্থাৎ সোডিয়ামটা কি তোমরা জানো 1 নম্বর গ্রুপের মৌল, এটা একটা ধাতু। এর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা, পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টা। আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, তাহলে আমাদের এখানে হয়ে গেছে 10টা। তাহলে আর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? 1টা। এখন এই সোডিয়াম ধাতুটা আমরা কি দেখেছি, এখানে আয়নিক বন্ধন ধাতু এবং অধাতুর মধ্যে গঠিত হবে। তাহলে একটা পাইছি আমরা ধাতু, আরেকটা আমরা অধাতুর সাথে করতে হবে, যুক্ত করতে হবে। যেমন ধরো আমরা নিলাম ক্লোরিন, এর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থেকে আমরা জানি 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টা। আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17, তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? 7টা। 7টা ইলেকট্রন। তাহলে দেখো, এখানে সোডিয়াম একটা ধাতু আর ক্লোরিন একটা অধাতু। আমরা কি বলছিলাম যে আয়নিক বন্ধন গঠিত হবে ধাতু এবং অধাতুর মধ্যে। এখন দেখো, এই সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, অর্থাৎ এদের আয়নীকরণ শক্তি অর্থাৎ ইলেকট্রন আয়নীকরণ শক্তিটা একেবারে কম থাকার কারণে এরা সহজে ইলেকট্রন কি করতে পারে? ত্যাগ করতে পারে। অপরপক্ষে দেখো,
ক্লোরিন একটা পরমাণু, তার সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, অর্থাৎ তার ইলেকট্রন আসক্তি অনেক বেশি থাকার কারণে তারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এই দেখো সোডিয়ামের ইলেকট্রনটা এখানে কি করবে, সে ছেড়ে দিবে, তীর চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে পরবর্তী পর্দায় কি আসবে, সোডিয়াম প্লাস, একটা ইলেকট্রন ছেড়ে দিল, তার এখানে একটা ছেড়ে দিলে এই শক্তি স্তরটা কি চলে যাবে, থাকবে কয়টা, 8টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ এখানে মোট ইলেকট্রন রইল কয়টা, 10টা। অর্থাৎ সেই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। আমরা এখানে ভিতরে লিখতে পারি অথবা তোমরা এইখানেও লিখতে পারো। যেহেতু ইলেকট্রন আমরা জানি ঋণাত্মক এবং প্রোটন হলো ধনাত্মক, যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ইলেকট্রন সংখ্যা কি কমে গেছে, এই জন্য এখানে প্রোটন সংখ্যার আধিক্য দেখা দিচ্ছে, এই জন্য আমরা কি প্লাস দিয়েছি। আমি ইতিপূর্বে দ্বিতীয় পর্বে ক্লাসে আমি তোমাদের এই জিনিসটা বুঝিয়েছি। এরপরে দেখো এই যে ইলেকট্রনটা যে ছেড়ে দিল, সে কে গ্রহণ করলো, ক্লোরিন গ্রহণ করলো। ক্লোরিন দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা, 8টা। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন হবে কয়টা, এখন এখানে ছিল সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন, একটা ইলেকট্রন সোডিয়াম ছেড়ে দিয়েছে অর্থাৎ ত্যাগ করেছে এবং সেটা কি করবে, ক্লোরিন গ্রহণ করবে, ফলে তার ইলেকট্রন হয়ে যাবে কয়টা, 8টা। 2 4 6 8টা, এই 8টা ইলেকট্রন হয়ে গেল। অর্থাৎ তার ইলেকট্রন হয়ে গেল মোট 18টা। এই 18টা ইলেকট্রন আর্গনের ইলেকট্রন বিন্যাসের মতো হয়ে গেছে, অর্থাৎ সে আর্গন ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। এখন দেখো এই যে ইলেকট্রন ত্যাগ করলো এবং ইলেকট্রন গ্রহণ করলো, এদের মধ্যে যে একটা আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক বল কাজ করে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক বল বা কুলম্ব বলের আকর্ষণের মাধ্যমে অথবা এটার নাম বলি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা বলবো আয়নিক বন্ধন। এবং এই আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগটি গঠিত হয় তাকে আমরা বলবো আয়নিক যৌগ। আশা করি তোমরা এই ডায়াগ্রামের মাধ্যমে যে আমি বন্ধনটা গঠন করে দেখালাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখো, এই ক্ষেত্রে আমি ডায়াগ্রাম অঙ্কন করব না। যেমন দেখো ম্যাগনেসিয়াম অবশ্যই 2 নম্বর গ্রুপের মৌল, তোমরা জানো এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থেকে কয়টা, 2টা। সে কি করবে, 2টা ত্যাগ করবে। ত্যাগ করে কি পরিণত হলো, ক্যাটায়নে পরিণত হলো। অপরপক্ষে যদি আমি এই ম্যাগনেসিয়ামের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া ঘটাই, এই দুটো ইলেকট্রন কি করবে, অক্সিজেন গ্রহণ করবে। গ্রহণ করে সে কি হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে দেখো এটা হলো অ্যানায়ন, এটা হলো কি ক্যাটায়ন। এটা তোমরা ডায়াগ্রাম অঙ্কন করে তোমরা কি করতে পারবে, আয়নিক বন্ধনটা দেখাতে পারবে অথবা এইভাবে তোমরা দেখাতে পারবে। যেহেতু আমি ইতিপূর্বে একটা ডায়াগ্রাম অঙ্কন করে দেখেছি, এখন আমি সরাসরি কিভাবে ইলেকট্রন ত্যাগ করে এবং কিভাবে গ্রহণ করে সেটার মাধ্যমে কিভাবে আয়নিক বন্ধন করে সেটা এখন তোমাদেরকে দেখালাম। অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দেখো ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে কি করলো, একটা বন্ধন গঠন করলো। অর্থাৎ ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, ধাতু, এবং অক্সিজেন 16 নম্বর গ্রুপের মৌল, এটা অধাতু, এবং ধাতু অধাতু মিলে তারা কি করলো, আয়নিক বন্ধন গঠন করলো। এই আয়নিক বন্ধনের মাধ্যমে কি একটা যৌগ উৎপন্ন করলো, ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধনটা গঠিত হয়েছে সেটার নাম হলো কি আয়নিক বন্ধন, এবং এই আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগটি গঠিত হলো সেটার নাম হলো আয়নিক যৌগ। আশা করি তোমরা এই দুটো এক্সাম্পল বুঝতে পেরেছো এবং পরবর্তী তোমাদের কিছু বাসার কাজ দেবো, অবশ্যই তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। এবার আসো তোমাদের 2 নম্বর পয়েন্টটা বলছিলাম কি, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। এখন থেকে এই সমযোজী বন্ধনটা কিভাবে গঠিত সেটা আমরা আগে দেখে নিই। সমযোজী
বন্ধন। কিভাবে গঠিত? অধাতু প্লাস অধাতু, অর্থাৎ এখানে কোনো ধাতব পদার্থ থাকবে না। এই অধাতু আর অধাতু এর মধ্যে ইলেকট্রন শেয়ারিং বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেটার নাম হবে সমযোজী বন্ধন। এখন এই অধাতু অধাতু একই মৌলের পরমাণু হতে পারে অথবা ভিন্ন ভিন্ন মৌলের অধাতু পরমাণু হতে পারে। একটা এক্সাম্পল দেখো, ইতিপূর্বে দেখালাম যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রাম অঙ্কন করে দেখালাম। এটা আবার দেখো, প্রথম শক্তি স্তরে থাকে ইলেকট্রন থাকে কটা? 2টা, পরে থাকে 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে থাকে 7টা। তাহলে এখানে একটা ক্লোরিন পরমাণু, আমরা জানি ক্লোরিন অণুটা হয় Cl2, এটা হলো কি ক্লোরিন অণু, অর্থাৎ এখানে একই অধাতুর 2টি পরমাণু যুক্ত হয়েছে। তাহলে আরেকটা ক্লোরিন পরমাণু এখানে আছে, এই ক্লোরিন অণুতে আটটা ইলেকট্রন এবং সর্বশেষ শক্তি স্তরে থাকে 7টা ইলেকট্রন। এখন দেখো, এই প্রথম ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে আছে 7টা, অর্থাৎ একটা গ্রহণ করতে পারে আবার শেয়ারিং করতেও পারে। এই ক্ষেত্রে কিন্তু সে গ্রহণ করতে পারবে না, কারণ এখানে কোনো দাতা কোনো মৌল নাই যে সে ইলেকট্রন ত্যাগ করবে। সুতরাং এরা দুটোই কি একই মৌলের 2টি পরমাণু, এরা পরস্পর কি করতে পারবে? শেয়ারিং করতে পারবে। এখন এই মৌলের অর্থাৎ ক্লোরিন পরমাণুর এই ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন, এই ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন করবে, তারা শেয়ারিং করবে। এই যে শেয়ারিং এর মাধ্যমে যখন তারা বন্ধন গঠন করে, অধাতু অধাতু একই মৌলের হতে পারে ভিন্ন মৌলের হতে পারে, সেই বন্ধনকে আমরা বলবো সমযোজী বন্ধন। এবং এই সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ বা অণু গঠিত হয় সেটাকে বলা আমরা সমযোজী যৌগ। এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, একটি পরমাণু আরেকটা পরমাণুর সাথে অনলি একটি ইলেকট্রনের সাথে কি করতে পারে? শেয়ার করতে পারে। এই দেখো, এখানে আরেকটা ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। এই যে বন্ধনে যে অংশগ্রহণ করে, অনেক সময় তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, যেখানে বন্ধনজোড় ইলেকট্রন কয়টি, মুক্তজোড় ইলেকট্রন কয়টি। এখন দেখো, এই 2টা ইলেকট্রন কি করছে? বন্ধনজোড়ে অংশগ্রহণ করছে, এটিকে আমরা বলবো বন্ধনজোড় ইলেকট্রন। এখন দেখো, এই ক্লোরিন পরমাণু সর্বশেষ প্রধান শক্তি স্তরে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এটা কি বন্ধনে অংশগ্রহণ? অবশ্যই করে নাই। এগুলো বলা হয় মুক্তজোড় ইলেকট্রন। অর্থাৎ এই ক্লোরিন অণুর মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 1 2 3, আর এটা আছে 3টা, মোট 6টা। তাহলে এখানে মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 6টি, আর বন্ধন ইলেকট্রন হচ্ছে কি 1টি। আর ইলেকট্রন সংখ্যা যদি উল্লেখ করতে বলে, তখন এখানে বন্ধন ইলেকট্রন হচ্ছে 2টি, আর মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 6 দিয়ে গুণে কয়টা হয়? 12টা। এই যে দেখো, এখানে এমসিকিউ যদি প্রশ্ন করে, তাহলে তোমরা অবশ্যই এটা যদি বুঝে থাকো, আশা করি তোমরা এমসিকিউ গুলো কি অবশ্যই আনসার করতে পারবে। এখন দেখো, এই সমযোজী বন্ধন 2টি ভিন্ন অধাতুর মধ্যে কিভাবে গঠিত হয়। ক্লোরিন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু। আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা, তাহলে এর শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? একটা। এবং ক্লোরিনের আমাদের দেখলাম কয়টা থাকে? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 7টা। এখন দেখো, এই ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি 7টা ইলেকট্রন, তার জন্য ত্যাগ করা আদৌ সম্ভব নয়, কারণ একাধিক ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক অত্যন্ত প্রবলভাবে আকর্ষিত থাকে, যার পরিপ্রেক্ষিতে তারা ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর কি করতে পারবে? এখন শেয়ার করতে পারবে অথবা গ্রহণ করতে পারে। এখন দেখো, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এটা কি করবে? ক্লোরিনের সাথে কি করবে? শেয়ার করবে। এই যে শেয়ারিং করলো, এই শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা বলবো সমযোজী বন্ধন। এবং এই সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগটা গঠিত হয়,
তাকে আমরা বলবো সমযোজী যৌগ। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দেখো হাইড্রোজেন মনে করতেছে তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? দুইটা আছে। কার সাথে শেয়ার করছিল? ক্লোরিনের সাথে শেয়ার করছে। তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে দুটো, সুতরাং সে মনে করতেছে এই দুটো ইলেকট্রন আমার, অর্থাৎ সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। অপরপক্ষে দেখো ক্লোরিন মনে করতে তার সর্বশেষ শক্তি স্তরে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন আছে। সে মনে করতেছে আমার 8টি ইলেকট্রনই আছে, সুতরাং সে অষ্টক নিয়ম অনুসরণ করতেছে। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, তোমাদের বর্তমান পাঠ্য বইয়ে উল্লেখ আছে অষ্টক নিয়মের সীমাবদ্ধতার কথা, অর্থাৎ আগে এখানে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারতো না, এখন এটা সম্প্রসারণ করে বলা হতো যে অষ্টক নিয়মের সম্প্রসারণ। এটাকে বিজ্ঞানীরা এখান থেকে এখন বেরিয়ে আসছেন। এটা কি করছেন তারা, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যদি দুটি ইলেকট্রন থাকে এটা বলা হয় দ্বিতীয় নিয়ম, আর যে 8টা ইলেকট্রন থাকে এটা বলা হয় অষ্টক নিয়ম। আবার দেখো তারা এখানে বলছে যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া অর্থাৎ এক বা একাধিক জোড়া যদি ইলেকট্রন থাকে সেটাও দ্বিতীয় নিয়ম। তাহলে এখানে ক্লোরিন কি করছে, অষ্টক নিয়ম অনুসরণ করছে, আবার এই 1 জোড়াকে বলবো আমরা দ্বিতীয় নিয়ম, আবার কি সে দ্বিতীয় নিয়ম অনুসরণ করছে। এইভাবে তারা যখন শেয়ারিং এর মাধ্যমে বন্ধন গঠন করবে তখন আমরা বলবো সমযোজী বন্ধন, এবং সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগটা গঠিত হয় সেটাকে আমরা বলবো সমযোজী যৌগ। এখন দেখো এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন ইলেকট্রন কি করছে, শেয়ারিং করছে। এই শেয়ারিং যখন করে তাদের বন্ধন শক্তিটা অত্যন্ত দুর্বল, আর এই দুর্বল বন্ধন এই শক্তিটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস কি করছেন, নির্ণয় করছেন। তার নাম অনুসারে বলা হয় ভ্যান ডার ওয়ালস শক্তি। অর্থাৎ এদের মধ্যে যখন ইলেকট্রন শেয়ারিং করে, অর্থাৎ এখানে তাদের কোনো বেশি একটা জোরালো ইলেকট্রন ত্যাগ করে না এবং কি কেউ গ্রহণ করতে পারে না, শেয়ারিং করে, যার পরিপ্রেক্ষিতে এই বন্ধনটা থাকে অত্যন্ত দুর্বল। অপরপক্ষে তোমাদের যে আণবিক বন্ধনটা দেখাইলাম সেখানে কিন্তু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ গঠন করে, সেই ক্ষেত্রে তাদের বন্ধন শক্তিটা অত্যন্ত শক্তিশালী বন্ধন। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক 801 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আশা করি তোমরা আজকে তোমাদের দুটি টপিক নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ আণবিক বন্ধন এবং সমযোজী বন্ধন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের বাসার জন্য কিছু কাজ দিচ্ছি, সেগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এই ধাতুগুলোর সাথে এই অধাতুগুলো কি ধরনের বন্ধন গঠন করে ডায়াগ্রাম অঙ্কন করে অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এবং ফসফরাস, ক্লোরিন এদের সাথে হাইড্রোজেন, অক্সিজেন এদের সাথে কি ধরনের বন্ধন গঠন করে তোমরা সেগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। একটা জিনিস খেয়াল করো, আমি ইতিপূর্বে বলেছি যে একই মৌলের অধাতু সমূহ কি অণু গঠন করে, এরকম তোমাদের কিছু ব্যতিক্রম সংকেত আছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। যেমন সালফার, এটা কিন্তু অ্যাসিড, অ্যাসিড দ্বারা অনুপ্রকাশ করা হয়। ফসফরাস P4 দ্বারা কি অনুপ্রকাশ করা হয়। অনেক সময় এমসিকিউতে আসে, এজন্য তোমাদের এই দুটো সংকেত আমি দেখালাম। অর্থাৎ সালফারের একটি অণুতে কয়টি পরমাণু থাকে, 8টি পরমাণু থাকে। ফসফরাসের একটি অণুতে কয়টি পরমাণু থাকে, 4টি পরমাণু থাকে। এই জন্য কিন্তু তোমাদের এমসিকিউতে আসে, অবশ্যই তোমরা এই সংকেতগুলো ভালোভাবে খেয়াল রাখবে যাতে তোমরা এমসিকিউ সঠিকভাবে আনসার করতে পারো। যাই হোক, তোমাদের সাথে এই পর্যন্ত আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছো এবং তোমাদের যে হোমওয়ার্কগুলো আমি দিয়েছি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো এই কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।